বা নিউ ইয়র্কে যে ঘটনাগুলো ঘটছে, এটা আমার কাছে আপনি নিজে বলেন, আমরা গত 7 দিন ধরে যেদিন থেকে ডিক্লেয়ার করা হলো মির্জা ফখরুল সাহেব যাবেন, সেদিন থেকেই তো বলা হচ্ছে এরা বডিগার্ড হিসাবে ওনাদেরকে নিয়ে যাচ্ছে। এটা সোশ্যাল মিডিয়াতে দেখেন না আপনি? তার মানে হচ্ছে কি, এটা আগে থেকেই একটা ছিল, এটা হিন্দিতে বলে যে এ তো হোনাই থা, এটা তো সবাই জানে আগে। এখন তাহলে এত আশ্চর্য হওয়ার কি আছে? আশ্চর্য হওয়ার কিছু না। ডক্টর ইউনূস নিজের ব্যাগেজ নিয়ে বের হয়েছেন, ওনারা এদেরকে সহ বেরোতে চেয়েছিলেন। সরকারি যে ভাষ্য আমি দেখলাম আজকে, যে ওনাদের ভিসা জটিলতায় ওনাদের আরেক পদ দিয়ে বেরোতে হচ্ছে, এনাদের আরেক পদ দিয়ে বেরোতে হয়েছে। স্বাভাবিকভাবে ওনারা তো সরকারি পোস্ট করেন, ওনারা তো সরকারি না। এখন যেদিক থেকে গিয়েছে সেখানেও আমি যদি বলি যে গণতান্ত্রিক আন্দোলনের বা গণতান্ত্রিক চর্চা বা অতীতে আমরা যেটা দেখেছি, আপনি বললেন যে এই কালচার তো এখানে দিন দিন হতে আছে এবং এটা হবে সেটাও জানি। এর আগে মাহফুজ গিয়েছিল, ডক্টর ইউনূস যখন লন্ডনে গিয়েছিল, একই তো কালচার হয়েছে, নতুন তো কিছু হয়নি। এখন নতুন যেটা হচ্ছে যে গায়ের উপর ডিম মেরেছে, এই ডিম কালচার। তো ডিম কালচার কি বাংলাদেশে নতুন? আমরা তো দেখলাম যে 5 আগস্টের পর থেকে আদালত পাড়ায় ডিম অতি সস্তা হয়ে গেছে এবং বিরোধী দলের যারাই যাচ্ছে, ইনক্লুডিং আপনার আনিসুল হক যে আইনমন্ত্রী ছিল, সালমান এফ রহমান, জুনায়েদ পলক, দীপু মনি, সবাইকে ডিম মারা হচ্ছে। শুধু এদেরকে না, এদের উকিলদেরকেও মারা হচ্ছে। সো আপনারা যে বলেন যে একটা ইমেজের কথা, তো ইমেজ কি শুধু বিদেশে শুধু গেলে দেশের ইমেজ নষ্ট হয়ে যায়? দেশের মধ্যে যেগুলো করছেন এগুলো ইমেজের কি হয়েছে? এগুলোর কি আর ডিম মারা, এটা ঐতিহাসিকভাবে এক ধরনের প্রটেস্ট। এবং আমি নিজেও বহু আমি আংটারের এক সম্মেলনে গেলাম ব্যাংককে, আমার সামনে ওয়ার্ল্ড ব্যাংকের বড় নেতাকে একজন একটা কেক ছিল, মুখের উপরে ওই মেরে দিল। এগুলা এই ডিম আর এগুলো বহু পুরনো হচ্ছে। এখন বলেন যে ইটা মারছে কিনা, ইটা তো মারে নাই। এখন এগুলো হচ্ছে সিম্বলিক। এখন টার্গেটটা হচ্ছে এই সিম্বলিকে বলছে, যারা কে গালি দিয়েছে এটা যেমন বলতেছেন, আবার এটাও তো বলেছে, এটা তো শোনেন নাই যে এই আপাকে কিছু করে না, উনি মহিলা মানুষ, উনাকে যে সেভ করে নিয়ে গেছে, যার আগে তো কিছু বলে নাই। মির্জা ফখরুল ইসলাম সাহেব একজন সম্মানিত ব্যক্তি, তাকে যে সিনিয়র লিডার হিসেবে সম্মান করেছে, তাকেও তো কিছু করে নাই। এখন তাহলে কাকে মারবে ডিমটা? আক্তারি ছিল, বড় ছিল, ডিমটা হয়তো তার গায়ে, এই জন্য আরও টার্গেট করে তার উপরে গিয়েছে। এখন আপনি বলবেন যে আপনি কি এত এইসব কর্মকাণ্ড সমর্থন করেন? না, আমি সমর্থন করি না, কোনোভাবেই করব না। আমাদের দেশের ঘটনা বাইরে গিয়ে আমরা কেন গাওয়াজ করব? কিন্তু এই কালচারকে শিখিয়েছে সেটা নিয়ে কথা বলতে হবে। আমি আজ থেকে 3-4 মাস আগে যখন বললাম যে ডক্টর ইউনূস যে কালচার বাংলাদেশে 5 আগস্টের পর প্রবর্তন করেছে, 32 নম্বর ভাঙ্গা দিয়ে যে মব কালচার উনি চালু করেছেন, রাষ্ট্রীয় নীরবতায় যে কালচার শুরু হয়েছে দেশের মধ্যে, একে ও মারতেছে, এই কালচার কি বিস্তৃত হবে না? এবং ডক্টর আপনি এটাকে যদি 5 আগস্টের পরে বলেন, না মানিস ভাই আমার একটু কথা আছে, 5 আগস্টের পরে যদি আপনি কালচার উৎপত্তি বলেন, তাহলে বেগম খালেদা জিয়ার মইনুল রোডের বাড়ি কারা ভাঙলো? জিয়াউর রহমানের কবর প্রতি 2 মাস পর পর কে খুঁড়ে দেওয়ার কথা বলেছিল? ওটা বলতেছি, আপনাকে বলতেছি, আমি যেটা বলছি সেটা শেষ করে দিই। 5 আগস্টের পর থেকে যে আমরা রাষ্ট্রীয় নীরবতায়, রাষ্ট্রীয় স্পন্সরে যে ইয়েগুলো হলো, 32 নম্বর ভাঙা হলো, 32 নম্বর আগুন দেওয়া হলো, এবং অন্যান্য জায়গাতে ব্যক্তিকেন্দ্রিক যে আক্রমণ হলো, যেগুলো আমি উদাহরণ দিলাম, যে মুক্তিযোদ্ধাদেরকে গলায় জুতার মালা দেওয়া, সিইসি থেকে শুরু করে, এবং ভুয়া মামলা তো আছেই। তো এই কালচারের প্রেক্ষিতে আমি বলেছিলাম ডক্টর ইউনূস আমাদের যে ইনক্লুসিভ সোসাইটি করার কথা ছিল, যেখানে আমরা একসঙ্গে এগিয়ে যাওয়ার কথা ছিল, সেটা উনি রুদ্ধ করে দিয়েছেন। এবং সেই রুদ্ধ করার প্রেক্ষিতে উনার বাড়িতেও কিন্তু আক্রমণ হবে, এই উনারা যদি ক্ষমতা থেকে চলে যান, এবং উনার যে গ্রামীণ ব্যাংক সেগুলোর উপরও কিন্তু আক্রমণ হবে। পরবর্তীতে আমাকে কিছু লোক বলল যে আমি নাকি উস্কিয়ে দিয়েছি। না, আমি উস্কিয়ে দিয়ে নাই। আমি বলছি যে এই কালচার কিন্তু হবে, আপনি এবং এই কালচার এখন দেখতেছেন আপনি, এখন এটা চলবে। এখন আরও কেন চলবে? কারণ হচ্ছে আপনি দেশের মধ্যে তাদের রাজনীতিকে নিষিদ্ধ করে রেখেছেন, দেশের মধ্যে তারা কথা বলতে পারে না। দেশের মধ্যে যখন একটা রাজনৈতিক দলের সাধারণ সদস্য মুখ খুলতে পারে না, তাদের ঘরে গিয়ে আপনি তাদেরকে ধরে আনেন, তাদেরকে অত্যাচার করেন, কুপিয়ে মারেন। ছাত্র নেতা তার মায়ের সাথে দেখা করতে এসেছে। আনিস ভাই আপনি যেগুলো বলছেন এগুলো আসলে গত 40 বছরের কালচার বাংলাদেশে। 5 আগস্টের পরে না। 2 নাম্বার, বাংলাদেশ কেন শ্রীলঙ্কা, নেপাল কিংবা অন্য কোনো ইউরোপীয় দেশ থেকে মানে ইনক্লুসিভ হবে, আলাদা কেন হবে, এক্সক্লুসিভ কেন হবে? আপনার শ্রীলঙ্কাতে আমরা দেখেছি, আপনি বলতে তাহলে ডিম মারাতে এত আশ্চর্য হওয়ার কি আছে? আমরা তো এই জাতি, আমরা তো এগুলাই করি, এবং আমরা তো বছরের পর বছর নিউ ইয়র্কে এগুলাই দেখে এসেছি।
এত নতুন কিছু তো না, আমি চোখে তো দেখে এসেছি। সো এত মূর্ছা যাওয়ার কিছু নয়। যারা মানুষ মেরে ফেলতেছে কুপিয়ে, সেখানে প্রতিবাদ করতে পারে না, যারা জুডিশিয়াল যে অঙ্গনে, আদালত অঙ্গনে বিচারককে বলতেছি যে আইনজীবীদেরকে আঘাত করে, যারা আসামি তাদেরকে আঘাত করে, তখন কিছু বলতে পারে না। এরা তো ওরা এই অঙ্গনে যখন যেটা হয়, আর এটা তো খোলা মাঠে হয়েছে, এবং একজনকে ওর মধ্যে গ্রেফতারও করেছে, যদিও আওয়ামী লীগ বলছে যে তাকে ভিন্ন ইয়েতে গ্রেফতার করেছে, এখন এরা এটা প্রচার করছে। আর আক্তার যেটা করেছে, আক্তারও কি চুপ ছিল? আক্তারও তো সেখানে তার প্রতিবাদে আলাদা মিটিং করেছে, আওয়ামী লীগকে ইয়ে করেছে। উনি কি জাতিসংঘে গিয়েছেন আওয়ামী লীগকে ইয়ে করার জন্য, বা ওইখানে গিয়ে আন্দোলন করার জন্য, রাজনীতি করার জন্য? তার মানে কি আমাদের নেতাগুলো যে কোয়ালিটির, আমাদের সমর্থকগুলো ওই কোয়ালিটির। অনেক ধন্যবাদ আনিস ভাই। মনিয়াপা, আমাদের নেতা এবং সমর্থক একই কোয়ালিটির। আমি যেটা শুরু করেছিলাম যে বিএনপি গত 10 বছর এরকম বিভিন্ন জায়গায় শেখ হাসিনাকে কালো পতাকা দেখিয়েছে, জুতা দেখিয়েছে, তার বিভিন্ন ধরনের প্রতিকৃতি সেগুলো তারা দেখিয়েছে, জামায়াত করেছে, একই কাজ করে। এনসিপি তো নতুন দল, তাদের আসলে সুযোগটা হয়নি কখনো ওরকম করার, কিন্তু হয়তো এনসিপিও ভবিষ্যতে করবে কিংবা এখনো করছে। তাহলে আমাদের যে কালচার, সেটা কি আসলে ইউনিক কোনো কালচার, নাকি এটা আসলে উপমহাদেশের কালচার, নাকি এটা নিয়ে বেশি কথা বলাটাই আমাদের জন্য বাগাড়ম্বর? দেখেন, এটা কালচার একটা হয়েছে, এটা অস্বীকার করার কিছু নয়, হয়েছে। তবে এনভায়রনমেন্ট কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। এনভায়রনমেন্টটা গত 15 বছর, 15.5 বছর যা ছিল, বিএনপির কত নেতাকর্মীকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, হাজার হাজার, শত না হাজার হাজার, সমস্ত শীর্ষ সন্ত্রাসীদেরকে কালো জিপ গাড়িতে তুলে ভিআইপি ট্রিটমেন্ট দিয়ে ছেড়ে দিয়ে দেশের বাইরে পাঠিয়ে দিয়ে নিজেরা নিয়ে গিয়ে মন্ত্রীরা সেইখানে বিএনপির নেতাকর্মীদেরকে ডান্ডাবেড়ি পরিয়ে লক্ষ লক্ষ নেতাকর্মীকে জেল খাটিয়েছে। এইসবের কারণে প্রত্যেকটা বিদেশে যত লোক ছিল, ধরেন মালয়েশিয়া, মিডল ইস্ট বা লন্ডন, আমেরিকা, তার একটা শীর্ষভাগ লোক বিএনপির ছিল। 95% লোক মালয়েশিয়ায় থাকতো, যেখানে লক্ষ লক্ষ লোক মালয়েশিয়ায় কাজ করে। তো সেই জায়গায় তারা প্রত্যেকেই কিন্তু মামলা নিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কেউ কেউ নাম পরিবর্তন করে পালিয়ে যেতে হয়েছে, কারণ তার নামে হুলিয়া ছিল অনেক। তো এই জায়গাটায় ওইখানে ওই সময়টায় ডেমনস্ট্রেটর করা যে অবস্থান ছিল, আজকের প্রেক্ষাপটে কিন্তু অবস্থা সেটা না। আজকের প্রেক্ষাপটে সেই জায়গায় হ্যাঁ, আওয়ামী লীগ ওখানে গিয়েছে, এরাও পালিয়ে গিয়েছে, সেটা করেছে। কিন্তু আমার কথা হচ্ছে যে ডক্টর ইউনূস সাহেব, উনি তো জানেন, উনি তো বিদেশি এই ট্রিটমেন্টে অভ্যস্ত, এই যে ভিআইপি ট্রিটমেন্টে। উনি যাদেরকে নিয়ে গেলেন সাথে করে, তাদেরকে ফেলে উনি চলে গেলেন, এটা কি ওনার দায়িত্বের মধ্যে পড়ে? নাম্বার ওয়ান হতে পারে, যেটাই হোক না কেন উনি তো বলবে। উনি তো নর্মাল কোনো রাষ্ট্রপ্রধান না, উনি কিন্তু সারা বিশ্বের একজন সেলিব্রিটি। উনি কাউকে, যে কোনো দেশের কাউকে কিছু বললে সেটাকে কিন্তু গুরুত্ব সহকারে দেখা হয়। দ্বিতীয়ত, আপনার রাষ্ট্রদূত বা দূতাবাস বাংলাদেশের, তারা কি দায়িত্বটা পালন করেছে? তারা যদি দায়িত্ব পালন করতেন তাহলে তো এই অবস্থাটা হতে পারে না। তো তাদেরকে কি এই আইনের আওতায়, তারা অবশ্যই সরকারের কর্মচারী, সরকারের সার্ভেন্ট, তারা অবশ্যই এটার দায়িত্ব থেকে নিজেকে মুক্ত করতে পারে না। এই অবস্থার কারণে তারা যদি বলতো, তাহলে কিন্তু অন্য জায়গা দিয়ে অন্যভাবে বের করা যেত তারা চাইলে। সেটা তারা কেন করলো না? এবং এই কথাটা অত নাম্বার গেট দিয়ে বের হবে, এই কথাটা বাইরে কিভাবে জানলো? না বললে, ওই গেটটা দিয়ে সাধারণত বের হয় না, তাহলে তারা কিভাবে জানলো যে ওই গেটটা দিয়ে বের হবে এবং শত্রুপক্ষ ওইখানে গিয়ে আগেই হাজির হলো? একইভাবে মাহফুজ আলমকে যখন নাকি হেনস্থা করা হয়, তখনও জেনেছিলাম যে মাহফুজ কখন পৌঁছাবে, তথ্যটা প্রোটেস্টারদের কাছে ছিল। সেটাই, তাহলে তারা কিভাবে পায়? তার মানে কি আপনার এই সরকারি জায়গাগুলোয় আমরা যে বলি যে গত সরকারের প্রেতাত্মারা বসে আছে জাকিয়ে, তার মানে কি তাই না? কারণ এইখানে আমার দেশের যে সম্মানটা হানি হলো, সেটা তো চাইলেই আমি এই হানিটা না করতে পারতাম। এইটা বিদেশ বাড়িতে এই সম্মান হানি করে কি লাভ হলো তাদের? আগের সরকারের কথা না হয় উপায় ছিল না, সবাই বাধ্য হয়েছিল। এই সরকারে তো সেটা না। এই সরকারে তো অন্তত একটা ছোট্ট প্রশ্ন করি আনিস ভাইয়ের কথা সূত্র ধরে, যে 5ই আগস্টের পর তো আমরা ওনার বক্তব্য অনুযায়ী একটা ইনক্লুসিভ কিংবা একটা সুষ্ঠু সুন্দর বাংলাদেশ দেখতে চেয়েছিলাম। সেখানে যদি আমি আগের সরকারের সব কর্মকর্তা কর্মচারীকে ছাঁটাই করে দেই, সেটা কি ইনক্লুসিভ হবে কিনা? না, আমি ছাঁটাই করতে বলছি না, বিশেষ বিশেষ জায়গায় রাখার আপনার ছাঁটাই করার মধ্যে পার্থক্য আছে। সরকারি কর্মকর্তাদের ছাঁটাইয়ের বেশ কিছু পদক্ষেপ থাকে, কিন্তু বিশেষ জায়গাগুলো যেখানে সেনসিটিভ জায়গা,
সেই জায়গাগুলো রাখা মানে কি, লাইক আপনার সামনে ইলেকশনে যে যে জায়গাগুলাই মানে এই গত সরকারের পতিত সরকারের যারা প্রেতাত্মারা বাস করছে, ওইখানে তো নির্বাচন এরকমই হবে। আমি যদি এটা বলি, যদি তাদের আপনি না সরিয়ে দেন, তাদের আপনি ওএসডি না করেন, তাদের আপনি নর্মাল গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে রেখে বেশি গুরুত্বপূর্ণ জায়গা থেকে যদি না সরান, তাহলে তো ঘটনাগুলো এরকমই হবে। ওই যে দার্শনিক প্লেটো দর্শনের মূল ভিত্তি ছিল এরকম যে ন্যায় বিচারের ধারণা, রাষ্ট্র সবার প্রতি ন্যায় বিচার করবে। আমরা কি এটা যদি ধরি, আজকে রাষ্ট্র কি ওইখানে ন্যায় বিচারটা করেছে? সেই জন্য কি রাষ্ট্রের একদম সিনিয়র জায়গা থেকে তাদেরকে কি শোকজ করা দরকার না? তাদেরকে কি যে তুমি জবাব দাও যে তুমি কেন এই কাজটা করলা, তুমি থাকা অবস্থায়, তুমি কনসুলার থাকা অবস্থায় কেন এই জিনিসগুলো হলো? আমরা একটু আলোচনাটা অন্য জায়গায় নিয়ে যাই। আমি যেটা বলছিলাম যে একটা ষড়যন্ত্র ভেতরে বাহিরে আমরা দেখেছি যে এনসিপি আজকে দাবি করছে যে নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করা হচ্ছে। এর আগে বিএনপিও বারবার বলেছে পিআরের দাবি ইত্যকর বিভিন্ন বিষয় না নির্বাচন পেছানো কিংবা বানচালের চেষ্টা করা হচ্ছে। এই যে দলগুলো নির্বাচন বানচাল কিংবা ভণ্ডুলের যে আশঙ্কাগুলো কেন করছে বারবার, একটু যদি 1 মিনিটে বলতেন। কারণ কোনো হিসাব মিলছে না, কারোরই কোনো হিসাব মিলছে না। হঠাৎ করে এনসিপি বলে ফেলে নির্বাচন হবে না। আপনি খেয়াল করেন যদি আরো মাসখানেক আগের ঘটনা বা 15 দিন আগের ঘটনা, এখন বলছে যে আমাদের এই মার্কা না থাকলে নির্বাচন হবে না। এই মার্কা কিভাবে না দেয় এটা আমরা দেখে নিব। জামাত বলছে পিআর না দিলে নির্বাচন হবে না। এই যে প্রত্যেকটা জায়গায় আমি হবে নার মধ্যে কেন চাপ, যে কোনো কিছুতেই হবে নার মধ্যে চাপটা কেন? তার মানে কি এখন তো আওয়ামী লীগ নাই, তাহলে আপনি এই কথাগুলো কেন তারা কেন বলছে? এই সবগুলো দল মিলেই কিন্তু আওয়ামী লীগরে আমরা হটিয়েছি। তাহলে আওয়ামী লীগ নাই, তাহলে নিজেদের মধ্যে চরম দ্বন্দ্বটা কেন শুরু হবে? প্রথমেই না দিয়ে কেন শুরু হবে? আমরা তো নিজেরা বসে তো এটার একটা মিনিমাইজ করতে পারি, একটা সমঝোতার মধ্যে পৌঁছতে পারি, কিংবা কেউ একটু ছাড় দিতে পারি। তো সেই ছাড়টা আমাদের দেওয়ার মানসিকতা কেন থাকবে না? এবং এই ছাড় দেওয়ার মানসিকতা না থাকার কারণেই ওই যে সেনাপ্রধান বলছেন না যে আপনারা যদি এরকম করেন, এই কাদা ছোড়াছুড়ি করেন, তাহলে কিন্তু এই দেশের সার্বভৌমত্ব কিন্তু কঠিন অবস্থার মধ্যে পড়তে পারে, বিপন্ন হওয়ার পথে যেতে পারে। তাহলে আপনার ওই কথাটাও তো এদের কারো মনে হচ্ছে না যে এই সঠিক সময় নির্বাচন না হলে দেশটা একটা অগণতান্ত্রিক পন্থায় গৃহযুদ্ধের পথেও যেতে পারে, অন্য দেশ দ্বারা আক্রান্ত হতে পারে, জিওপলিটিক্সের কঠিন নেগেটিভ দ্বারা আক্রান্ত হতে পারে। তো এই জিনিসগুলো তো সবারই প্রয়োজন। এই দেশটা তো আমাদের একার না, সবার দেশ। জি, আপনাকে ধন্যবাদ। আনিস ভাই, আপনার কাছে আবার আসি। এখন যে বিষয়টি নিয়ে আলাপ হচ্ছিল, যে ষড়যন্ত্রের কথা আমরা বলছিলাম এবং নির্বাচন নিয়ে এক ধরনের শঙ্কা এখনো কাজ করছে। যদিও আজকে এই সময় ইন্টারভিউতে আমরা দেখেছি যে মির্জা ফখরুল, যদি সেটা সত্যি হয়ে থাকে, সেখানে তিনি বলেছেন যে ডক্টর ইউনূস 3 দলকে ডেকে নিয়ে আসলে কিছুটা ওয়ান লাইনার একটি স্টেটমেন্ট দিয়ে দিয়েছেন, যদি ফেব্রুয়ারিতে নির্বাচন না হয় মার্চ থেকে তিনি নেই। আপনার কি মনে হয় নির্বাচন সুষ্ঠু, আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে যে পথে আছে বাংলাদেশ, নির্বাচন হওয়ার দিকেই আছি আমরা? নির্বাচন হওয়ার দিকে আমরা আছি, কারণ সরকার চাচ্ছে, কিন্তু নির্বাচনটা সুষ্ঠু হবে কিনা সেটা কোনো নিশ্চয়তা আমি দেখছি না। আর এনসিপি যে সমস্ত কথা বলছে যে আমরা ইলেকশনে যাব না, তারপরে ইলেকশন কিভাবে হতে হয় দেখিয়ে দেব, শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ করছিলেন ওনারা, দেশটা কি তোর বাপের? ওনারা তো এখন মনে হচ্ছে যে দেশটা ওনাদের বাপের হয়ে গেছে, ওনারা ইচ্ছা করলে যা ইচ্ছা তাই করতে পারবে, দেশের আইন আদালত দরকার নাই, ওনাদের ইচ্ছা অনুযায়ী ইলেকশন হবে, ওনাদের ইচ্ছা অনুযায়ী ইলেকশন হবে না। তো এই অ্যাটিটিউড যদি থাকে তাহলে ইলেকশন কিভাবে হবে? সরকার চাইলেও তো হতে পারছে না। জামাত পিআরের কথা বলছে, কিন্তু জামাতের আবার ভেতরে তো এটাও আছে যে তারা প্রার্থী নির্বাচন করে ফেলেছে, বিভিন্ন জায়গায় তারা ক্যাম্পেইন করছে। আমি আমার এলাকার প্রার্থী দেখছি যে উনি ক্যাম্পেইন করছেন। তার মানে কি, তারা নির্বাচনের রোড ম্যাপের মধ্যেই আছে, চাচ্ছে সরকার আন্তরিক নির্বাচন করার জন্য। আমি পার্সোনালি চাই যে ফেব্রুয়ারিতে ইলেকশন হোক, যেভাবে হোক এই সরকার একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে যাক। কিন্তু যে আশঙ্কা করছি যে ইলেকশনটা সুষ্ঠু হবে কিনা, কারণ যারা মাঠ পর্যায়ে ইলেকশনটাকে সুষ্ঠু করবে, পুলিশ এবং আর্মি, তাদের গত 1 বছরের ভূমিকা এত মানে কি বলবো, এত মানে এটা কি বলবো, কর্মে এত অবহেলা, মানে তারা এটা দিয়ে হতে পারে না। আমি দেখি যে পুলিশ থানায় বসে আছে, সন্ত্রাসী ধরতে যায় না, এবং সন্ত্রাসীগুলো সব বিএনপির, এবং বিএনপির সাথে তারা তলে তলে এদের খাতির চাঁদাবাজি করছে, কিছুই করে না। তারপরে বলেন এই যে আর্মিগুলো যা শোপিস হিসাবে বসে আসে,
উপজেলা কেন্দ্রে, তারাও কোথাও যায় না। তো এই লোকগুলোই তো আবার নির্বাচনী দায়িত্ব পালন করবে, এবং তারাই যদি দেখে যে আবার বিশেষ করে পুলিশ প্রশাসনের এখানে প্রধান দায়িত্ব, তারাই যদি দেখে যে ইলেকশনে বিএনপি জিততে যাচ্ছে, তো ওরাই তো শেখ হাসিনার স্টাইলেই ওই যে 18 সালে যেভাবে নির্বাচন হয়েছিল যে ভোট দিয়ে এদেরকে নির্বাচিত করে দেওয়া, এবং আমার কেন্দ্রে যদি বিএনপি প্রার্থী না জিতে তাহলে আমার এসিআর খারাপ হয়ে যাবে, এরা কিন্তু এই পুলিশের জাত একই কাজ করে। অলরেডি আমরা একটা ভিডিও দেখেছি পুলিশের পোশাকধারী কিছু মানুষ স্লোগান দিচ্ছে। পুলিশের এইটাই টেন্ডেন্সি, ক্ষমতায় কে আসবে সেটা তারা দেখে, এই বিবেচনা করে তারা এই ধরনের অ্যাক্ট করে। সো এখানে নিরপেক্ষ সরকার যতই চাক যে একটা নির্বাচন করব, কিন্তু প্রশাসন নিরপেক্ষ নয়। প্রশাসন মানে মাঠ পর্যায়ে যে প্রশাসন, তারা নিরপেক্ষতা দেখাতে পারছে না। এখন আপনি বলবেন তাহলে বিকল্প কি? আমার মনে হয় বিকল্প এটাও হওয়া উচিত, রাজনৈতিক দলগুলো যদি এক হয়, যেহেতু আমাদের আদালতে অলরেডি কেয়ারটেকার গভর্নমেন্টের যে নতুন প্রস্তাব যেটা আছে সেটাও হয়ে যেতে পারে, সেই কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে একটা ইনক্লুসিভ নির্বাচন এখানে হতে পারে, এবং এখানে যে অথর্ব উপদেষ্টা পরিষদ রয়ে গেছে তাদেরকে বাদ দিয়ে বলিষ্ঠ এবং নিরপেক্ষ কেয়ারটেকার সরকারের প্রধান তো সাবেক বিচারপতি হতে হবে, সেই ক্ষেত্রে তো যেই হোক এবং ভালো উপদেষ্টা দিলে, নিরপেক্ষ উপদেষ্টা দিলে এখানে হবে। আপনি এখানে বলেন এখানে নিরপেক্ষ উপদেষ্টা আছে, মাহফুজ আলম এই উপদেষ্টা, আসিফ এরা উপদেষ্টা, এরা তো একটা দলীয় দালাল হিসেবে এখানে কাজ করছে, তারা তো উপদেষ্টা হিসেবে নেই এখানে। তারপরে আপনি আরো বাকিগুলোর নামই আমি বললাম না, কতগুলো তো কাজই করার অন্য কোন দলের লোক নেই এখানে, বা অন্য ওরও আছে, নাম বলতে গেলে শুধুমাত্র এই দুইজন উপদেষ্টার নাম, এই দুইজন এখন সরাসরি রাজনীতিতে জড়িত, আর বাকিগুলো ওইভাবে করছে না, ওগুলো গা বাঁচিয়ে করে। ভাই তুমি বলো বাকিগুলো তোমার জন্য সংযোগ করে দাও আর ভালো হয়। আনিস ভাই আমরা একটু মুশফিকের কাছে যাই, 3 মিনিট সময় আছে। মুশফিক, আমার আপনার কাছে বাকি অথর্বগুলো কে আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা দেশটা কি আপনাদের মনে করছেন কিনা, দেশটা কি এখন এনসিপির বাপের কিনা, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আপনারা নির্বাচন হতে দিতে চান না কেন, শাপলা প্রতীক না পেলে নির্বাচন হবে না, এই হুঁশিয়ারি কিংবা এই হুমকি দেওয়ার আপনারা আসলে কতটুকু ক্ষমতা কিংবা কর্তৃত্ব রাখেন? আমার মাঝে মধ্যে মনে হয় যে বাংলাদেশে এতক্ষণ ধরে যে রাজনৈতিক সংস্কৃতির কথা ওনারা বলে আসলেন, এনসিপির ব্যাপারে কথা বলতে আসলেই ওই রাজনৈতিক সংস্কৃতি ওনারা ভুলে যান। মানে বাংলাদেশের যারা বিজ্ঞজন বড় বয়োবৃদ্ধ রয়েছেন, হ্যাঁ, যে বাংলাদেশের পলিটিক্যাল নেতারা কখনো এই ধরনের রেটোরিক্যাল বক্তব্য দেন নাই যে আমরা কোনো একটা কিছু আদায় করে নিব, আমরা সেই আদায় করাটা যে কোনো কিছুর মূল্যে করে নিব, আমরা যে যদি শাপলা প্রতীক আমরা না পাই তাহলে আমরা নির্বাচন কিভাবে হয় দেখে নিব, এই ধরনের যে কথাগুলো, এই কথাগুলো মনে হয় বাংলাদেশের রাজনীতিবিদরা কখনো বলেন না। বাংলাদেশের রাজনীতিবিদরা সবসময় টকশোতে এসে যেভাবে আমরা সুশীলভাবে কথা বলি সেভাবেই মাঠে ময়দানে কথা বলেন। অনেক সময় কথাগুলো শুনে মনে হয় এরকম, আমরা একটা শাপলা প্রতীক চাচ্ছি, সেই প্রতীকটা চাওয়ার জন্য আমরা যত কঠোরভাবে বার্তা দেওয়া প্রয়োজন, সেটার জন্য আমাদের কর্মীদেরকে যেভাবে উজ্জীবিত করা প্রয়োজন, সেভাবে যতভাবে সরকারকে চাপ দেওয়া প্রয়োজন, কেননা আমরা কোনো আইনি সমস্যা দেখি না, সেই ভাষায় আমরা চাপটা দিব। তারপরে যুক্ত করে নাই, এই জায়গায় আমরা পরিষ্কারভাবে ইসি বিভিন্ন মহলের, সেটা বিভিন্ন রাজনৈতিক বা অন্য অরাজনৈতিক মহলের দ্বারা প্রভাবিত হয়েছে বলে আমাদের কাছে মনে হচ্ছে, সেই কারণে আমাদের নেতারা এই বক্তব্য দিচ্ছেন। কিন্তু দেখুন এই যে যেরকম ভাষায় বলা হচ্ছে, মানে দেশটা কি তোর বাপের, মানে অন্য কেউ যদি জামাত যখন এখন যদি বলে যে পিআর ছাড়া আগামী নির্বাচন হবে না, জামাতকে কিন্তু কেউ বলবে না যে দেশটা কি আপনার মানে তোর হবে না আর হতে দেব না, এই শব্দে কিন্তু পার্থক্য আছে। এটা রাজনৈতিক বক্তব্য, যার সামর্থ্য আছে সেটা করে দেখাবে। আওয়ামী লীগ যেমন ধরেন 1996 সালে বিএনপি সরকারকে 3 মাসও টিকতে দেয়নি, আবার নতুন করে নির্বাচন দিতে বিএনপি বাধ্য হয়েছিল, বা ধরা যাক 2006-এর নির্বাচনটা ওই ইয়াজউদ্দিন সরকারের অধীনে হতে দেয়নি। যারা পেরেছে, পলিটিক্যাল স্ট্রেংথ রয়েছে, জনগণের সাথে ছিল, তারা এটা করে দেখেছে, অন্যরা পারেনি। এরকম রাজনৈতিক বক্তব্য হবেই, কিন্তু এই যে বক্তব্যগুলো দিলে কাদের বক্তব্যকে কিভাবে ট্রিট করা হচ্ছে, এটা হচ্ছে মানসিকতাটা দেখাচ্ছে যে আপনি কাকে কিভাবে দেখেন। সেকেন্ডলি আরেকটু আগের একটু কিছু প্রসঙ্গ বলতে হবে। এই যে ধরুন আক্তার হোসেনের সাথে যেটা হলো, সেটা টানতে যে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি নিয়ে যে কথা হলো, সেটার সাথে আদালত পাড়ায় ডিম ছুঁড়ে মারার যে একটা সিমিলারিটিস দেখানো হলো, মাঝে মধ্যে কথা শুনে আমাদের মনে হয় যে বাংলাদেশে আসলে 1,500 মানুষকে 20 দিনের মধ্যে গুলি করে মেরে ফেলা হয় নাই। বাংলাদেশে এখনো হাজার হাজার মানুষের চোখ নাই, হাত পা বাদ দিয়ে তারা এখন পঙ্গু হসপিটালে পড়ে নেই। বাংলাদেশে গত 15 বছরে আয়না ঘর বানিয়ে সেখানে প্রচুর মানুষকে গুম করা হয় নাই, ইলিয়াস আলীর মতো লোকজনকে গুম করা হয় নাই, বা আমরা ফোন রেকর্ড শুনি নাই যে এনকাউন্টারে মেরে ফেলা হচ্ছে ক্রসফায়ারে ওই কক্সবাজারের ওই নেতাকে। এইরকম ঘটনা
বাংলাদেশে ঘটে নাই এরকম মনে হয়। এই জন্য এখন দেখা যায় আওয়ামী লীগকে যেভাবে, আওয়ামী লীগের উপর মানুষের যে ক্রোধ, আওয়ামী লীগের উপর মানুষের যেই মানে জিঘাংসা বলেন বা প্রতিশোধ স্পৃহা যেগুলো রয়েছে, সেইগুলো মানুষ যখন প্রকাশ করে সেটার সাথে মিলিয়ে ফেলা হয়। আওয়ামী লীগ তো বলেছিল যে আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে আওয়ামী লীগের 5 লাখ মানুষ মরে যাবে 1 মাসের মধ্যে বা কয়েকদিনের মধ্যে। কিচ্ছু ঘটে নাই। শামীম ওসমানকে যখন ঢাকার বিদেশে এরকম হেনস্থা করা হয়েছিল, বিএনপি নেতাকর্মীরা করেছিল, তার ওই যারা যারা ওই ঘটনায় জড়িত ছিল তাদের দেশে উপস্থিত যত আত্মীয় স্বজন রয়েছে, সিলেটে বিএনপি নেতাকর্মীদের বাড়িঘর ভাঙচুর করা হয়েছিল, তখন আজকে কয়জন আওয়ামী লীগ নেতার ঘরবাড়িতে আগুন দেওয়া হয়েছে বা কয়জন আওয়ামী লীগ নেতার ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছে। বাংলাদেশে আমি বলবো সেটা বিএনপি হোক, এনসিপি হোক বা জামাত হোক, প্রত্যেকেই গণতন্ত্রের পক্ষে যারা, তারা অত্যন্ত মানে সহনশীলতা দেখিয়েছে, গণতান্ত্রিক মনোভাব দেখিয়েছে। এখন আপনি জনগণের ক্রোধকে আপনি নেপালে দেখেন, নেপালে একজন শীর্ষস্থানীয় নেতার স্ত্রীকে পুড়িয়ে মেরে ফেলা হয়েছে, মানুষের ক্রোধ ছিল এটা। বাংলাদেশে সেই তুলনায় কিছুই হয়নি দেখেই আসলে মাঝে মধ্যে মনে হয় যে বাংলাদেশে অনেক মানুষ মনে করে যে আওয়ামী লীগ, আমরাও চাই না যে বাংলাদেশ। আমি একটা সেকেন্ড এনসিপির জন্য একটা কথা বলতে চাই যে ওই যে আপনি বললেন যে তাদের প্রতীকটা ইয়েতে দেওয়া হয়নি, যে 115টার যে লিস্ট, জি, এটা এমন কোনো মহাভারত অশুদ্ধ হয় না। মির্জা ফখরুল যে কথাগুলো বলেছেন সেগুলো কি তিনি আসলে কখনোই বলেন না, কিংবা এই সাক্ষাৎকারে তিনি আদৌ বলেননি? ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচক বৃন্দকে শুভেচ্ছা। দেখেন, এই ধরনের কথা বলেন না, কথা তো বলার জন্যই, রাজনীতি করা মানেই মুখ দিয়ে কথা বলবেন, সবার সাথে আলোচনা করবেন, এটাই তো নিয়ম। কিন্তু সেই দিন নির্দিষ্ট দিনে নির্দিষ্ট কথাটা, এই মুহূর্তে জামাতের সঙ্গে বসা নিয়ে বিএনপির মহাসচিব মানে একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি, বাংলাদেশের বিএনপির একটা বড় দলের দ্বিতীয় মানুষ হিসেবে বিবেচিত, উনি এই কথাগুলো বলতে পারে না। যে কথাগুলো ওনারা নিজেরাই বলার জন্য আমাদেরকে অনুমতি দেন না, সেই কথাটাও তো উনি বলতে পারেন না। আর উনি এই ধরনের প্রগল্ভাও না যে উনি কথা বলে অনেক কথা বলে, একটা বললে উনি খুব কম কথা বলার মানুষ। আমার কাছে মনে হয় এখানে একটা ষড়যন্ত্র, এটাই নতুন না। আপনি দেখেন যে এই ফ্যাসিস্ট সরকার পতনের পরে, পালিয়ে যাওয়ার পরে অনেক কথা ভারতের পত্রিকাগুলোতে অনেকভাবে এসছে, যেগুলোর কোনো সত্যতা ছিল না। এবং শুধু তাই না, আপনার যে আমাদের যে সনাতনী ধর্মের মানুষদের এই মানে অপপ্রচার, যে এর বাড়ি দখল হয়েছে, ওর এটা হয়েছে, ওকে মেরেছে, মেরে ফেলা হয়েছে, এই ধরনের কথাগুলো যে বলেছে, এবং শেষ পর্যন্ত ছাত্র জনতা সবাই মিলে, সবগুলো দল মিলে, শাহবাগের কথা নিশ্চয়ই আমাদের মনে আছে, ওইখানে গিয়ে আরেক হিন্দুদের, আমাদের সাথে যে হিন্দুরা রাজনীতি করে সনাতনীরা, তারা গিয়ে তারা মিটিং করে বলছে যে এগুলো ফেক। তারপরে ওইখান থেকে কিন্তু, এবং একটা পর্যায়ে কি হয়েছে, একটা পর্যায়ে উপদেষ্টাদের প্রধান উপদেষ্টা উনি কিন্তু সমস্ত দলদেরকে ডেকে নিয়ে আপনার জাতীয় ঐক্য প্রতিষ্ঠার জন্য ডাক দিয়েছিলেন, এবং সব দলগুলো তখন এক হয়েছিল। তো ওই পর্যন্ত যে যারা নিয়ে যেতে পারেন, তারা যে এই কথাগুলো, অসত্য কথাগুলোকে আপনার ধারা বিবরণীভাবে দিতে পারেন না, এটা তো না। যে আর মহাসচিব মহোদয় যদি বলেন কথাগুলো, যে কথাগুলো হয় নাই সে কথাগুলো বলার প্রশ্ন আসে না, কিন্তু কথাগুলো বললেও এমন কিছু হতো না, তাহলে তার অস্বীকার করার তো কোনো কারণ ছিল না। কারোর সাথে, একটা দলের সাথে আরেকটা দলের নেগোসিয়েশন হতেই পারে। জামাতের সাথে আমাদের আগের এক ধরনের তো আমরা যুগপৎ আন্দোলন করেছি, একসাথে ছিলাম, অস্বীকার করার কিছু নেই। এই ধরনের কাজগুলো হতে পারে। সেখানে উনি যদি বলতেন তাহলে উনি স্বীকার করতে এমন কোনো কিছু ছিল না। আসলে কিন্তু বিএনপি কি কখনো এই কথা চিন্তাও করে যে আওয়ামী লীগ বিএনপিকে 15 বছর নির্যাতন নিপীড়ন করলো, তাদের অন্তত 1000-2 নেতাকর্মীকে খুন করলো, গুম করলো, তাদের বড় বড় নেতাদেরকে, সেই আওয়ামী লীগের সাথে অভ্যুত্থানের 1 বছর পর বিএনপি নেগোসিয়েশনের কথা চিন্তা কি করতে পারছে এখন? এটা প্রশ্নই আসে না। এটা হচ্ছে যে শ্রেণীটার, আমি একটা কথা বলতে চাই যে মানে মাইনাসে প্লাস হয়, আবার প্লাসেও প্লাস হয়। আপনার মৌলবাদ বন্ধু হয়, হতে হলে তারা বন্ধুত্ব করতে পারে। বিএনপির যে অবস্থাটা করেছিল সমস্ত বাংলাদেশে, 15.5 বছর বিএনপি কোনো ক্ষমতা তো অনেক দূরের কথা, ঠিক মতো দাঁড়াতে পারে নাই। 3 জন মানুষ একসাথে মানববন্ধন করতে পারে নাই। এমনকি শহীদ মিনারে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফুল দিতে বাধা দেওয়া হয়েছে। হ্যাঁ, ফুল দিতে বাধা দেওয়া হয়েছে। ঘন্টার পর ঘন্টা আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে আমরা যেতাম এই শহীদ মিনারে, আমাদের অনেকক্ষণ করে দাঁড় করিয়ে রাখতো। সাধারণ মানুষ যখন ফুল দিতে যেত, তখন এই ভিড়ের মধ্যে একটা অসুস্থ মানুষকে ওইভাবে ছেড়ে দেওয়া হতো, সবার দেওয়া শেষ হওয়ার পরেও। তো এই যে আমাদের যে টর্চারগুলো,
এই টর্চারগুলো বলে বোঝানোর মতো না। তো সেইখানে আপনার বিএনপি মহাসচিব এই ধরনের কথা বলবে, কাজ করবে, কারণ উনি নিজেই সাফার করেছেন। উনি তো এমন না যে হঠাৎ মহাসচিব হয়েছেন, উনি অনেক বছর হলো মহাসচিব। তো উনি এই কথাগুলো বলতে পারে না। এবং যে ছবিটা দেখাইছে, ছবিটা আপনার এরকম ছবি দেখানো যায়, একজন মহাসচিব যদি তার রুমে বসেন বা কোথাও বসেন, সেখানে 2-1 মানুষ গেলে তার পরিচয়ে তার আশেপাশে বসতে পারেন, তার সাথে একটা কথা বলার কথা বলে বসতে পারেন। কথা বলা আর সাক্ষাৎকার দুটো কিন্তু এক জিনিস না। 2 লাইন 1 লাইন কথা বলা আর সাক্ষাৎকার এক জিনিস না। সাক্ষাৎকারের জন্য বিশেষ সময় নিয়ে সাক্ষাৎকারই যদি হয়, তাহলে তো সাক্ষাৎকারের বহু আগে থেকে, যখন এত ডিজিটালাইজ ছিল না বিশ্ব বা বাংলাদেশ, তখনও কিন্তু এখানে আনিস আলমগীর ভাই আছেন, উনি ভালো বলতে পারবেন। একজন সাংবাদিক সাক্ষাৎকার নিতে গেলে কিন্তু সে রেকর্ড করতো তখনই, ভিডিও থাকলে ভিডিও করে, অডিও তো করেই। তখন থেকেই আমরা আরো 15 বছর 20 বছর আগের কথা বলছি। তাহলে সেইখানে কেন রেকর্ডের ব্যবস্থা থাকলো না? রেকর্ড থাকলে তো রেকর্ডই ছেড়ে দিতে পারতো এই টাইমটার মধ্যে। তো তাহলে একটা স্টিল ছবি দেখানোই কিন্তু কাজ থাকতো না। এখানে কিন্তু শুভঙ্করের একটা ফাঁকি আমার মনে হচ্ছে। আমরা তাদের সঙ্গে তো আসলে তারা কেন এই ধরনের কাজটা করবে আমরা বুঝে উঠতে পারি না। মানুষের সাথে মানুষের দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু এই অপকৌশল প্রয়োগ করে দ্বন্দ্বকে উস্কে দেওয়ার মধ্যে কোনো মাহাত্ম্য নাই। তার মধ্যে এত বড় একটা রাষ্ট্রের, তারা আমাদের চেয়ে অনেক বড় রাষ্ট্র, অনেক আমাদের চেয়ে রিচ রাষ্ট্র, আমাদের চেয়ে তাদের পারমাণবিক শক্তি থেকে শুরু করে সব বিশ্বে তারা একটা পরাক্রমশালী দেশ। তাদের তো এই বাংলাদেশের এই যে বিএনপি ছোট মোটো একটা দলের মহাসচিব, তাকে নিয়ে এত বড় অসত্য কথাটা তুলে ধরা ঠিক হয় না। জি আপা, আপনার কাছে আবার আসবো। আনিস ভাই, আপনার কাছে একটু পরেই আসি। আমার মনে হয় একজন রাজনৈতিক দলের নেতা যেহেতু আছেন, তার সাথে একটু কথা বললে আপনার জন্য সুবিধা হবে আলাপ করতে। মুশফিকুল সালিহিন, আপনাকে স্বাগত জানিয়ে আমি যে প্রশ্নটি করতে চাই, যে মূলত নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা সফর সঙ্গী যাওয়ার পর আক্তারকে ডিম ছুঁড়ে মারা হয়েছে, যেটি বাংলাদেশে আমরা অভ্যুত্থানের পরে বিভিন্ন আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর মারতে দেখেছি। তার প্রেক্ষিতে যুবলীগের একজন কর্মীকে গ্রেফতার করা হয়েছে। একই সাথে আরেকটি বিষয় সেখানে ঘটেছে যে তাসলিম জারাকে অশ্লীল ভাষায় গালাগাল করা হয়েছে, এবং এর প্রেক্ষিতে আপনারা একটি মিছিল করেছেন। মিছিল থেকে, সমাবেশ থেকে সার্জিস আলম বলেছেন যে যারা ভারতের এজেন্ডা বাস্তবায়নে কিংবা ভারতকে মেনে নিয়ে যারা নাকি বাংলাদেশের রাজনীতি করতে চাইবে, তারা আসলে টিকতে পারবে না। সো এইটার সাথে ভারতের সম্পর্কটা কোথায় আপনারা খুঁজে পেলেন আসলে? শুরুতেই ধন্যবাদ এবং সালাম এবং শুভেচ্ছা যারা শুনছেন এবং আমার সহযোগীদের। আজকে প্রথমত যেটা ঘটেছে নিউ ইয়র্কে, সেটাতে আমরা যদি বলি যে মানে যদি আওয়ামী লীগের লোকজন একটা প্রতিবাদ করতে চাইতো, সেটা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় করারও অনেক রকম জায়গা ছিল, কিন্তু আওয়ামী লীগের ওইখানে যেই বডি ল্যাঙ্গুয়েজ, যেইভাবে তারা ঘিরে ধরেছে এবং যেই ভাষা তারা প্রয়োগ করেছে, যে অশ্রাব্য ভাষা, মানে এটা আপনি মিডিয়াতে চালাতে পারবেন না এমন ভাষায় তারা কথা বলেছে। এবং ইন্টারেস্টিংলি তারা সেই পুরানো বাইনারি, ওই যে রাজাকারের বাচ্চা বলে আক্তার হোসেনকে আখ্যা দিয়েছে। এই সব কিছু আসলে আওয়ামী লীগের যারা এখনো আসলে আওয়ামী লীগ করে, আমি বিশ্বাস করি যে বাংলাদেশে একটা বড় অংশের মানুষ যারা আওয়ামী লীগ করতো, তারা এই জুলাই অভ্যুত্থান এবং গত 15 বছরের দুঃশাসন দেখে একটা বড় অংশের মানুষ আওয়ামী লীগ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। যারা এখনো আওয়ামী লীগ করে, এদের চরিত্রটা আসলে কেমন, সেটা আসলে এখানে ফুটে উঠেছে। এবং তারই আসলে একটা প্রতিবাদ আমরা এখানে ঢাকায় করেছি। সেই জায়গায় সার্জিস আলম যেটা বলেছেন, সেটা একই সাথে মানে অনেকগুলো বিষয়কে তিনি অ্যাড্রেস করেছেন। একটি বিষয় হচ্ছে যে আমরা দেখছি যে আওয়ামী লীগকে এখন সেই পতিত শেখ হাসিনা, পলাতক একজন নেত্রী, তাকে আওয়ামী লীগকে ভারতে আশ্রয় দিচ্ছে ভারতীয় সরকার, এবং সেটা আশ্রয় দিচ্ছে মোটামুটি তাদের সবগুলো দলের রাজনৈতিক কনসেনসাসের ভিত্তিতেই, এবং সেখানে তাদের দলীয় কার্যালয় স্থাপন করে তারা কার্যক্রম পরিচালনা করছে। এবং আমরা দেখছি যে সেইখান থেকে টাকা দেওয়ার থেকে শুরু করে নির্দেশনা দেওয়া, মানে বাংলাদেশের ভিতরে নানা রকম অপকর্ম। ইনফ্যাক্ট এই নিউ ইয়র্কের অপকর্মের সাথেও হয়তো আপনি দেখবেন যে এই ভারত থেকে একটা নির্দেশনা দেওয়া হচ্ছে। সো এই জায়গায় ভারত সরকারের একটা পরোক্ষ সমর্থন রয়েছে বলে আমাদেরকে মনেই হচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে যে একটু আগে যে বিষয়টি নিয়ে আপনারা কথা বললেন, যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের যে বক্তব্য, সেই সাক্ষাৎকারটা সত্য মিথ্যা কিনা এখন এটা আসলে প্রথমত বিষয় হচ্ছে যেই সংবাদ মাধ্যমটি রয়েছে তাদের দায়িত্ব, যে তাদের কাছে নিশ্চয়ই একটা নিউজ তারা প্রকাশ করেছে, একটা রেকর্ডিং অথবা ভিডিও রেকর্ডিং বা অডিও রেকর্ডিং কিছু একটা থাকার কথা। তারপরে হচ্ছে যেই বক্তব্যগুলো উঠে এসেছে, সেই বক্তব্যের কোনগুলোর সাথে আসলে বিএনপি একমত নয়, সেটা বিএনপির পরিষ্কার করা উচিত ছিল। কিন্তু আমরা মিডিয়া সেল থেকে বিএনপির যেই বিবৃতি পেয়েছি সেখানে এটা দেখিনি। তারা বলছেন যে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে, কিন্তু কথাগুলো যে মিথ্যা বা উনি বলেননি, এটা আমরা এখনো পরিষ্কার হতে পারিনি। কিন্তু আমরা ওই বক্তব্যের মধ্যে যেটা আশঙ্কাজনক দেখেছি, সেটা হচ্ছে যে বিএনপি মহাসচিবের এক ধরনের
প্রচেষ্টা ছিল ওই প্রতিবেদককে বোঝানোর যে ভারতকে তিনি আশ্বস্ত করতে চাচ্ছেন যে বাংলাদেশে যারা তিনি এখনো স্বাধীনতা বিরোধী বলে একটা পক্ষকে আখ্যা দিচ্ছেন, যারা সংস্কার চাচ্ছে, এবং তিনি বলার চেষ্টা করছেন যে তিনি এই মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত যে সংবিধান সেটাকে স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে দাঁড়িয়ে সেই সংবিধানকে তিনি রক্ষা করার জন্য চেষ্টা চালাচ্ছেন, এবং তিনি বারবার আশ্বস্ত করার চেষ্টা করছেন যে জামাতকে তারা প্রশ্রয় দিবেন না, মাথায় উঠে দেওয়া হবে না। তো এটা একটা রাজনৈতিক দল হিসেবে ওনাদের এক সময়কার মানে 20-25 বছরের বন্ধুত্ব, সেটাতে চির ধরলে এরকম হতেই পারে, হয়তো মেনে নিলাম, কিন্তু এইটা আরেকটা দেশকে যেভাবে করে আশ্বস্ত করার চেষ্টাটা ওনারা করছেন, সেইটাতে আমাদের কাছে মনে হয় যে এখনো কি তারা ক্ষমতায় আসার জন্য ভারতের মুখাপেক্ষী হয়ে আছেন কিনা, সেই জায়গাটাই আসলে সার্জিস আলম অ্যাড্রেস করতে চেয়েছেন। দুটো বিষয় একসাথে, একটি হচ্ছে যে ভারতের পৃষ্ঠপোষকতায় যে পতিত স্বৈরাচারী দল তারা বাংলাদেশের ভিতরে যে অপকর্ম করছে, আরেকটি হচ্ছে বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল, গণতান্ত্রিক একটি দল, কিন্তু তারাও ক্ষমতায় যাওয়া অথবা তাদের বাংলাদেশে তাদের রাজনৈতিক অবস্থানটা বজায় রাখার জন্য মনে হচ্ছে যে একটু তাকিয়ে রয়েছে ভারতের দিকে। এই বিষয়টাই আমরা দেখাতে চেয়েছি, কেননা আমরা 5 আগস্টের পরে চেয়েছিলাম যে কিছু কিছু বিষয়ে সকল রাজনৈতিক শক্তি একমত হব যে দেশের সার্বভৌমত্ব তার একটা হবে। মুশফিক, গত 10 বছর আমরা দেখেছি শেখ হাসিনা মানে 24 আগস্টের আগ পর্যন্ত শেখ হাসিনা যখনই দেশের বাইরে, বিশেষ করে নিয়ে মানে মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা ইংল্যান্ডে গেলে, ফ্রান্সে গেলে, সেখানে বিএনপি জামায়াতের নেতাকর্মীরা বিক্ষোভ করতেন, তার বিরুদ্ধে কালো পতাকা প্রদর্শন করতেন, এটা একদম চিরাচরিত রীতি হয়ে দাঁড়িয়েছিল জাতিসংঘের সামনে। এবার বিএনপি, জামায়াত এবং এনসিপির 3 জন নেতা সেখানে গেলেন প্রধান উপদেষ্টার সাথে, এবং প্রধান উপদেষ্টা স্বয়ং গেলেন। তাহলে আঘাতটা আখতারের উপর কেন একা আসলো বলে মনে করছেন? এটা আপনারা যদি ওই ভিডিওগুলো শোনেন, ভিডিওতে তারা কি কথা বলছেন সেটা হলে দেখবেন। তারা দেখছেন যে ওইখানে আমরা দেখলাম যে জামাতের যিনি নেতা ছিলেন তাকে জামাতের নেতাকর্মীরা ঘিরেছিলেন, কিন্তু বিএনপি মহাসচিব এবং এনসিপির সদস্য সচিব এবং তাসনিম জারা ওনারা একসাথেই ছিলেন, এবং সেই জায়গায় আমরা শুনছিলাম যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে বলা হচ্ছে যে আপনাকে আমরা সম্মান করি, হ্যাঁ, বলে উনি কিন্তু পাশাপাশি একটু আগেই ছিলেন, কিন্তু আক্তার হোসেনকে বলা হচ্ছে যে উনি স্বাধীনতা বিরোধী, উনি রাজাকার, মানে জুলাই সন্ত্রাসী, মানে মূল শব্দটা হচ্ছে জুলাই সন্ত্রাসী, মানে জুলাইটা যে আওয়ামী লীগের কাছে একটা সন্ত্রাস, বাংলাদেশের মানুষের মুক্তির লড়াইটা যে আসলে তাদের কাছে সন্ত্রাসী একটা কর্মকাণ্ড, এবং তারা যে এক ধরনের ডিনায়ালে ভুগছে, এখনো তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই। আমরা যে অনেকে বলি যে আসলে আমাদেরও রিকনসিলিয়েশনে যাওয়া উচিত, এই কথাটা তো মির্জা ফখরুলও বলেছেন তাৎক্ষণিক প্রতিক্রিয়া, যে আওয়ামী লীগের চরিত্র দেখে মনে হচ্ছে, হ্যাঁ, কিন্তু তারা আসলে মূল শত্রু হিসেবে দেখছে কাকে? সেই মূল শত্রু হিসেবে দেখছে এই মানে আসলে ডক্টর ইউনূস এবং একই সাথে এনসিপিকে। এটা কিন্তু বারবার তাদের বিভিন্ন কর্মকাণ্ডে প্রমাণিত। মানে কি তারা মনে করছে বিএনপি আসলে তারা নিরাপত্তা পাবে? এটা হয়তো তারা মনে করতে পারে, কেননা বিএনপি তো অ্যাটলিস্ট তাদের ব্যাপারে যতটা কঠোরভাবে আমরা অবস্থান নিয়েছি, এনসিপি অবস্থান নিয়েছে, ততটা কঠোরভাবে নেয়নি। বিএনপি মহাসচিব এখনো বলছেন যে উনি মনে করেন যে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়া উচিত, জাতীয় পার্টির নির্বাচনে অংশ নেওয়া উচিত। সেটা বলার আগে যদি উনি বলতেন যে তাদের বিচার সম্পন্ন করে তাদের নেতাকর্মী যারা অপরাধী রয়েছে তাদের বাদে একটা আওয়ামী লীগ যদি রিকনসিলিয়েশনের মাধ্যমে নিজেরা দোষ স্বীকার করে জাতির কাছে ক্ষমা চেয়ে তারপরে আসে, তারপরে উনি এই গণতান্ত্রিক প্রক্রিয়ার কথা বলতেন, তাহলে ঠিক ছিল। কিন্তু যেহেতু এত কিছু না বলে ডিরেক্ট উনি বলছেন যে ওদের নির্বাচনে অংশ নেওয়া উচিত, এটা তো হয়তো আওয়ামী লীগের মধ্যে এক ধরনের আশা দিয়েছে যে আসলে। মুশফিক, আপনার কাছে আবার আসবো আমি। আনিস ভাই, আপনাকে অনেকক্ষণ বসিয়ে রাখলাম দুজনের কথা শোনার জন্য। মূলত আপনার কাছে আমার যে দুজনের কথা শুনে আপনার কি মনে হচ্ছে, যে সত্যিকার অর্থে কি বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে, কিংবা ভারতের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসার চেষ্টা করছে বলে যে অভিযোগগুলো করা হচ্ছে সেটা কি সত্যি কিনা, অথবা এনসিপি দাবি করছে তাদের বিপুল জনপ্রিয়তা আছে, সেই জনপ্রিয়তার বিষয়টি আসলে কতটা সত্য? আপনি তো 3টা ওনাদের বক্তব্য বিশ্লেষণ করতে বলছেন, আমার কোনো বক্তব্য নাই। না, আপনি এটার সাথে আপনার বক্তব্য অবশ্যই বলবেন। আমি ওনাদের বক্তব্য বিশ্লেষণে যেতে চাই না, আমার নিজের বক্তব্য দিতে চাই। সেটা হচ্ছে যে মির্জা ফখরুল সাহেবের যে এটা নিয়ে কথা হচ্ছে, এটাতে ভারত কোথা থেকে চলে আসলো আমি জানি না। উনি যদি বলে থাকেন, এই ইন্টারভিউতে আমি 2টা সিগনিফিক্যান্ট ইস্যু দেখি। একটা হচ্ছে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিও নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাওয়া উচিত, আর একটা হচ্ছে জামাতের সাথে আমাদের ডিল 30টা আসন চেয়েছে, আমরা দিচ্ছি না। এখন এই জিনিসটা উনি নিজেই শুধুমাত্র প্রতিবাদ করতে পারেন, বা উনি বলতে পারেন যে আমি এটা বলি নাই। এটা আমার জায়গা থেকে, ওনার জায়গা থেকে কেউ দিতে পারে না। আমি একজন জার্নালিস্ট হিসাবে আমি জানি, আমিও এরকম ইন্টারভিউ করেছি, এবং করার পর ওই অন্য লোকজন বলতেছে যে উনি এটা বলেন নাই। সরাসরি বলি, আমি মতিউর রহমান নিজামী ইন্টারভিউ করেছিলাম মুক্তিযুদ্ধ নিয়ে, বিশেষ করে বুদ্ধিজীবী হত্যা নিয়ে। উনি ডিনায়াল গেলেন, উনি বলেন যে আমরা মারি না, এটা আওয়ামী লীগ মেরেছে। আমি যখন এটা পত্রিকায় গেল একদম লিড হিসাবে, পরদিন বিরাট কাণ্ড হয়ে গেল। ঢাকা ইউনিভার্সিটিতে ওনার কুশপত্রিকা দাহ থেকে শুরু করে সব কিছু। জামাতের পক্ষ থেকে প্রেস রিলিজ দেওয়া হলো
যে উনি এটা বলেননি। তা আমি বললাম যে আমাকে পরের দিন আবার যখন ছাপা হয় নাই তখন আবার কাদের মোল্লা সাহেব পাঠিয়েছিলেন। আমি কেন আপনার বক্তব্য ছাপবো? যার ইন্টারভিউ নিয়েছি উনার কাছে ওখানে রেকর্ড করা আছে, উনারটা শুনে আসেন, উনি যদি প্রতিবাদ করতে বলেন তখন আমি ছাপবো, এর আগে তো আমি নেব না, আমরা ছাপি না সেটা। তো আমিও একই কথা বলি, আমরা কেন এগুলো নিয়ে আলাপ করতেছি? যার সাথে আলাপ হয়েছে উনি বলতে পারেন উনি বলেছেন কি বলেন নাই, তাহলে তো শেষ ঘটনা। এবং উনি যেগুলো বলেছেন এগুলো তো উদ্ভট কিছু তো আমি দেখি না। উনি 30 সিট তো জামাত চাইতেই পারে, 50 সিট চাইতেই পারে, কারণ তারা একসঙ্গে আন্দোলন করেছে। এখন ফ্রি যদি আমরা 30 সিট পেয়ে যাই সমস্যা কি? এবং যে ইনক্লুসিভ ইলেকশনের কথা বলা হচ্ছে, মির্জা ফখরুল শুরু থেকে বলেছে আওয়ামী লীগ থাকতে পারে। এখন পরবর্তী পর্যায়ে ওনারাও সরে এসেছেন, যখন এনসিপি থেকে চাপ দেওয়া হলো যে আওয়ামী লীগকে ব্যান করতে হবে, তখন তাদের কার্যক্রম যখন ব্যান হলো তখন ওনারাও আবার সুর মিলিয়ে বললেন যে আমরাও চেয়েছিলাম ব্যান। এখন সংকট তো বিএনপির মধ্যে, বিএনপি একবার এক কথা বলতেছে, এখন বিএনপি আওয়ামী লীগ জাপাকেও চাচ্ছে। এই কথাটা কতটুকু সত্য এটা আমারও জানার দরকার ছিল, আমি এটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। পরে ভাবলাম যে এটা আমার অথেন্টিসিটি কি, এটা নিয়ে কথা বলতে হবে। আমি খাওয়া বলতে পারি না যে উনি এটা বলেছি কি বলেন।